13 সেপ্টেম্বর থেকে মেডিকেলে সশরীরে ক্লাস। নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত স্কুল খোলার প্রক্রিয়া চলছে শিক্ষার্থীদের টিকাদানের। শিক্ষকের সাথে সাথে একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়, যাতে করে কোনো মতে এই সংক্রমণটা না হতে পারে। বিএনপি আর জিয়া গণতন্ত্র ও রাষ্ট্রের অস্তিত্বের অংশ, প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ফখরুল। চট্টগ্রামের কর্মসূচিতে পুলিশি বাধা। সাহসিকতার প্রতীক ক্যাপ্টেন নওশাদকে বিমানবন্দরে শেষ শ্রদ্ধা। বলাকায় জানাজার পর বনানী কবরস্থানে দাফন। পাবনার ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের ভেতর থেকে খোয়া গেল এক মুক্তিযোদ্ধার 5 লাখ টাকা। ফুটেজ দেখে চেষ্টা চলছে চোর শনাক্তের। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডের যৌক্তিকতা জানতে চেয়েছেন হাইকোর্ট। 2 বিচারককে 10 দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। পদ্মা যমুনায় পানি বেড়ে মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। আজকে 4-5 দিন হল পানি মধ্যে কষ্ট করতে আসছি, আন্দা বাড়ি নাই, খাওয়া নাই। সরকারে তালা চায় দিক পারেছে না, যদি মরে গেল না বেঁচে থাকলে দেখি এলা চা থেকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রেকর্ড বৃষ্টির পর আকস্মিক বন্যার কবলে নিউ ইয়র্ক শহর। কোমর পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, জরুরি অবস্থা জারি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। স্বাস্থ্যবিধি মেনে 13 সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের। সচিবালয়ে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী রোববারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। সারা দেশে মেডিকেল ও নার্সিং কলেজ সহ চিকিৎসা খাতে শিক্ষার্থী প্রায় 1.5 লাখ। 2020-এর মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বন্ধ তাদের শিক্ষা কার্যক্রম। অনলাইনে ক্লাস পরীক্ষা চললেও ইন্টার্নশিপ ও ব্যবহারিক শিক্ষা বঞ্চিত তারা। এতে শুধু তাদের শিক্ষা জীবনই নয়, বাধাগ্রস্ত হয়েছে নতুন চিকিৎসক প্রাপ্তিও। চিকিৎসা ব্যবস্থায় গ্যাপ পড়ে যাবে, আমরা ইন্টার্নি ডাক্তার আগামীতে তাহলে পাবো না। করোনার সংক্রমণ কমে আসায় তাই প্রথমেই সশরীরে মেডিকেল শিক্ষার্থীদের কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে মন্ত্রী জানান, 13 সেপ্টেম্বর প্রথম দফায় ক্লাস শুরু হবে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের। ব্যবহারিক সহ সপ্তাহের 6 দিনই হবে পাঠদান। পর্যায়ক্রমে ক্লাসে ফিরবেন অন্য বর্ষের শিক্ষার্থীরাও। মেডিকেল রিলেটেড যত রকমের প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো এ মাসের 13 তারিখ থেকে ওনারা ক্লাস শুরু করতে পারবেন। হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে, একবারে সব খুলে দিব না, আমরা পর্যায়ক্রমে খুলব। আমরা দেখব যে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয় কিনা। মেডিকেল শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর ঘোষণা আসলেও প্রশ্ন ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে। স্বাস্থ্যমন্ত্রী জানান, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। সামনে মিটিং আছে আন্তঃমন্ত্রণালয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কখন কিভাবে তারা স্কুল কলেজ খুলবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলে দিয়েছেন যে খোলার ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। ছেলে মেয়েদেরকে ভ্যাকসিন দেওয়ার পরেই স্কুলে নিতে পারলে আমাদের জন্য মঙ্গলজনক। তবে 18 বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে কিনা এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। WHO আমরা একটা গাইডলাইন আছে, সেটা আমাদেরকে পেতে হবে। আমাদের টেকনিক্যাল কমিটি আছে এবং বিভিন্ন দেশে 18 বছরের নিচে টিকা কোথায় কোথায় দেয়া হচ্ছে এবং কি টিকা দেয়া হচ্ছে, আমরা সেভাবেই বাংলাদেশে আমরা পদক্ষেপ গ্রহণ করব। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে 16 কোটি টিকা কেনার আদেশ দেয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে
আমাদের প্ল্যান হলো 1.5 থেকে 2 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যেভাবে আমরা অর্ডার করি। দেশে করোনা সংক্রমণের হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দ্রুত স্কুল কলেজ খুলে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন তিনি। সকালে সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের আলোচনায় এ কথা জানান প্রধানমন্ত্রী। একাদশ সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতেই সংসদে নেমে আসে শোকের ছায়া। সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এবং নিঃসন্দেহে জনবান্ধব ব্যক্তি ছিলেন এবং আমরা এরকম একটি সময়ে একজন সংসদ সদস্যকে আবারও হারালাম। পরে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বহু নেতাকর্মী প্রাণ হারানোর পরেও করোনায় দেশবাসীর পাশে রয়েছে আওয়ামী লীগ। আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো, কারণ একটার পর একটা মৃত্যু সংবাদ আমাদেরকে সত্যিই খুব কষ্ট দেয়। প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সকলকেই মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। শিক্ষকের সাথে সাথে একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়, যাতে করে কোনো মতে এই সংক্রমণটা না হতে পারে। করোনা মোকাবেলায় পর্যায়ক্রমে আরও 6 কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের স্কুলে ছেলে মেয়েদের যেহেতু WHO কতগুলি নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি, যার জন্য কিছু ফাইজার টিকা ইতিমধ্যে এসে পৌঁছাচ্ছে, আরও পৌঁছাবে, এবং মডার্নার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আর তাছাড়া অন্যান্য টিকা তো আসছে। লকডাউন না থাকলেও গণজমায়েতের বিষয়ে সকলকেই সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। জানি অনেকে বক্তব্য অনেক কিছুই বলেন, কিন্তু বাস্তব চিত্রটা যদি দেখেন বা অন্য দেশের সাথে যদি তুলনা করেন, তা আমাদের এই ঘন বসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় আমরা যেভাবে এইটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে, এরকম অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি। এটা হলো বাস্তবতা। করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা প্রদর্শনার্থে আজকের দিনের কার্যসূচিভুক্ত অন্যান্য বিষয় স্থগিত রাখা হলো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রকৃত ইতিহাস দূরে সরিয়ে রাখতে মিথ্যাচার করে কোনো লাভ হবে না, কেননা বিএনপি ও এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণতন্ত্র আর রাষ্ট্রের অস্তিত্বের ইতিহাস। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ক্ষমতাসীনরা স্বাধীনতাকে কলঙ্কিত করে চলেছেন। অনুষ্ঠানে সিনিয়র নেতারা সব উস্কানি অগ্রাহ্য করে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনে নামার আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাকে ঘিরে প্রেসক্লাব চত্বরে নেতাকর্মীদের ঢল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় আর দলীয় সঙ্গীত পরিবেশনা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্ম ও বিএনপির রাজনীতি নিয়ে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র। আলোচনায় কথা বলেন যুদ্ধক্ষেত্রে ও রাজনীতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহযোদ্ধা সহকর্মীরা। মুক্তিযুদ্ধে জিয়ার অবদান ও তার মরদেহ নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করেন তারা। জবাব দেন নানা প্রশ্নের। জিয়াউর রহমানের মাজারে জিয়াউর রহমানের লাশ নাই, তাহলে ওই ইতিহাস সবটা মিথ্যা। ঢাকায় নেওয়ার আগে চট্টগ্রামে সিএমএইচে পোস্টমর্টেম করা হয়েছে। আপনারা শুনেছেন যে কর্নেল তোফায়েল আহমদ পোস্টমর্টেম করেছে। জীবন বিপন্ন করে তিনি শত্রুর বুলেটের সামনে আর্টিলারি রেঞ্জের মধ্যে তিনি এসে জেড ফোর্সের ব্যাটালিয়ন সমূহকে পরিচালনা করেছেন। তার একজন চাক্ষুষ সাক্ষী আমি। যুদ্ধের কলাকৌশল সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তিদের পক্ষে এই ধরনের বালবিচ্ছিন্ন বক্তব্য রাখা আমাদের হাসির উদ্রেক করে। কয়েকজন মন্ত্রী ইদানিং বলা শুরু করেছে, জিয়াউর রহমান সাহেব যে মুক্তিযোদ্ধা ছিলেন তার প্রমাণ দিতে হবে। আরে ব্লাডি ফুল, তুমি কে? তুমি কি মুক্তিযোদ্ধা? বিগ ব্লাডি রাজাকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীন জাতির অস্তিত্ব প্রতিষ্ঠাই জিয়াউর রহমানের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের। আওয়ামী লীগ ইতিহাস এই দেশের আত্মাকে বিক্রি করবার ইতিহাস। আওয়ামী লীগ ইতিহাস এই দেশের মানুষের আকাঙ্ক্ষা যে গণতন্ত্রের যে অবস্থা, সেই গণতন্ত্রের ব্যবস্থাকে ধ্বংস করবার ইতিহাস। মিথ্যাচার করে কায়দায় সত্যকে
সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে কোনো লাভ হবে না, আর মানুষের অধিকারকে দাবি রেখেও কোনো লাভ হবে না। এই সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে। ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য সব সুখ আয়েশ ত্যাগ করে কারান্তরীণ হয়ে আছেন খালেদা জিয়া। Condemn me does not matter. History will absolve me. সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশকে ঘিরে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় কাজীর দেউরি এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় বিএনপির 7 নেতাকর্মীকে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে পুলিশ ও বিএনপি। নগরীর কাজীর দেউরি এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় একটি মিছিলকে পুলিশ বাধা দিলে শুরু হয় ঘটনার সূত্রপাত। শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় অন্তত 7 জনকে, আহত হয় বেশ কয়েকজন। দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন পর এই সমাবেশ ডেকেছিল চট্টগ্রাম মহানগর বিএনপি। দুপুর থেকেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়ে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে সমাবেশে মন্তব্য করেন নেতারা। যাকে যাকে মানুষ এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য এসেছিল, সেটাকে দমন, নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা এবং পুলিশি আক্রমণ, গ্রেফতারের মাধ্যমে তারা সেটা বন্ধ করতে চায়, স্টপ করতে চায়। আটককৃতরা বিভিন্ন মামলার আসামি বলে দাবি পুলিশের। জানতে পারি যে ওদের কাছে ইটপাটকেল, লাঠি ছোটা আছে এবং আমরা দেখতে পাই যে কিছু পূর্বের মামলার আসামি আছে। তো এই অবস্থা আমরা সিচুয়েশন অবজার্ভ করছিলাম, তখনই ওরা ওই ইটপাটকেল মারা শুরু করে আমাদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। সবার ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন ক্যাপ্টেন নওশাদ। দুপুরে বিমান বাংলাদেশের বলাকা ভবনে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে সকালে নাগপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ক্যাপ্টেন নওশাদের মরদেহ। তাকে শ্রদ্ধা জানান বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা। বীর সহকর্মীর জন্য টুপি খোলা সম্মান। ফ্লাইটে থাকার সময় হার্ট অ্যাটাক করেও 124 যাত্রীকে নিয়ে নিরাপদে বিমান অবতরণ করিয়ে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম, সেটি সবার জন্যই অনুপ্রেরণার। বৃহস্পতিবার সকাল 9:10 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যাপ্টেন নওশাদের মরদেহ বহনকারী বিমান। কফিনে শ্রদ্ধা জানান বিমান প্রতিমন্ত্রী ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিমন্ত্রী বলেন, নওশাদের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সংকটকালীন মুহূর্তে উনার দক্ষতা দিয়ে উনি অনেক যাত্রীর প্রাণে রক্ষা করার ব্যাপারে চেষ্টা করেছেন। উনার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত, বিয়োগ ব্যথা ভারাক্রান্ত। দায়িত্ব পালন করারত অবস্থায় উনার মৃত্যু, এটা একটা ভিন্ন মাত্রা বহন করে। বিমানবন্দর থেকে ক্যাপ্টেন নওশাদের মরদেহ নেওয়া হয় উত্তরার বাসায়। এক নজর দেখতে ছুটে আসেন পরিবার, পরিজন, বন্ধুরা। আমাদের ব্যাচের আমরা সবাই খুবই আপন, আমরা প্রায়ই দেখা হয় সবার সাথে। আমাদের দুজনের হার্ট অ্যাটাক হয়েছে, তো আমরা ভাবছি যে হার্ট অ্যাটাক তো আমাদের হয়, কিছু হবে না মনে হয়, চলে যাবে এটা ভাবি না। খাওয়া দাওয়া পছন্দ করতো, মানুষ হিসাবে খুব ভালো ছিল, খুব হেল্পফুল ছিল। সবসময় কাউকে বিপদগ্রস্ত দেখলে হেল্প করতে পছন্দ করত এবং খুব মিষ্টভাষী, স্পষ্টভাষী লোক ছিল। বেলা 2টার দিকে বিমান বাংলাদেশের বলাকা ভবনের সামনে হয় ক্যাপ্টেন নওশাদের নামাজে জানাজা। সেখানেও শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে। গত 27 আগস্ট ওমানের রাজধানী মাস্কট থেকে ঢাকা আসার পথে ভারতের আকাশসীমায় হার্ট অ্যাটাক হয় নওশাদের। নাগপুরে বিমানের জরুরি অবতরণ করানো হয়। যাত্রীরা নিরাপদে দেশে ফিরলেও চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান নওশাদ আতাউল কাইয়ুম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের যৌক্তিকতা নিয়ে নিম্ন আদালতের 2 বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। আগামী 10 দিনের মধ্যেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুরকারী ঢাকার সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিসের ভিত্তিতে রিমান্ড মঞ্জুর করেছেন তার ব্যাখ্যা চান
জানাতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্টদের হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রিমান্ড চাওয়ার কারণ ও নিজের অবস্থান ব্যাখ্যা করতে নথিসহ মামলা তদন্তকারী কর্মকর্তাকে 15 সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য 15 সেপ্টেম্বর দিন রেখেছেন হাইকোর্ট বেঞ্চ। এদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান জানিয়েছেন, যৌক্তিক কারণেই পরিমণিকে তৃতীয়বার রিমান্ডে নেওয়া হয়েছে। বলেন, পরিমণি প্রথম ও দ্বিতীয়বার রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন, সেগুলোর সত্যতা যাচাই করতেই তৃতীয়বার রিমান্ডে নেওয়া হয়। পরিমণির প্রথম রিমান্ডে যে স্টেটমেন্ট এবং দ্বিতীয় রিমান্ডের স্টেটমেন্টের মধ্যে অনেক পার্থক্য ছিল এবং সে অনেক সমাজের অনেক নামি দামি লোককে হিউমিলিয়েট করতে চেষ্টা করেছে, উল্টাপাল্টা মিথ্যা দিয়ে জড়াতে চেষ্টা করেছে, যেইটা ভেরিফাই করতে যে পুলিশকে তৃতীয়বার রিমান্ডে নিতে হয়েছে এবং তৃতীয়বারের পর আর পুলিশ তাকে রিমান্ডের আবেদন করেনি। আমরা অনারেবল কোর্টে এই যুক্তি তুলে ধরে আদেশের বিরোধিতা করেছি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুককে অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, চাকুরি 25 বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকুরি আইন 2018-র 54 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকুরি থেকে অবসর দেয়া হয়েছে। আলোচিত চিত্রনায়িকা পরিমণি এবং মডেল মৌ ও পিয়াসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করেন অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। একই প্রজ্ঞাপনে খাগড়াছড়ি জেলার মহালছড়ির 6ষ্ঠ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ আব্দুর রহিমকে অবসরে পাঠানো হয়েছে। পাবনার ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের শাখা থেকে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে 5 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখায় টাকা জমা দিতে যান। কাউন্টারের পাশের টেবিলে দাঁড়িয়ে তিনি টাকা জমা দেওয়ার স্লিপ লিখছিলেন। টেবিলের উপর একটি কালো ব্যাগে তার টাকা রাখা ছিল। টাকা জমা দেওয়ার সময় দেখতে পান তার ব্যাগে থাকা 5 লাখ টাকা নেই। ব্যাংক থেকে টাকা চুরির খবর পেয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই ফুটেজ পর্যবেক্ষণ করে চোরকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে তারা। তবে বারবার একই শাখা থেকে টাকা চুরি হওয়ায় কর্মকর্তাদের ওপর অসন্তোষ প্রকাশ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাওরে নৌকা ভ্রমণের সময় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হবিগঞ্জে আদালতে মামলা হয়েছে। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 8 জনের বিরুদ্ধে মামলাটি করেন ভিকটিমের স্বামী। আদালত অভিযোগটি আমলে নিয়ে 24 ঘন্টার মধ্যে মামলা রেকর্ডে লাখাই থানা পুলিশকে নির্দেশ দেন। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা 25 আগস্ট দুপুরের। লাখাইর মুরাকুড়ি গ্রামের এক যুবক তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে টিক্কাপুর হাওরে নৌকা ভ্রমণে যান। সাথে ছিলেন রাকিব নামের এক বন্ধু। হঠাৎ অপর এক নৌকায় 8 জনের একটি দলের হানা। ভুক্তভোগী স্বামীর দাবি, বন্ধুসহ তাকে ব্যাপক মারধরের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এক পর্যায়ে তাদেরকেও নগ্ন করে চলে ভিডিও ধারণ। তা দেখিয়ে 9 লাখ টাকা চাঁদা দাবি এবং কাউকে জানালে ভিডিও ভাইরালের পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী স্বামীর। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে গতকাল বুধবার হাসপাতালে ভর্তি করা হয় ভিকটিমকে। 10-12টা ছেলে এসেছিল, আসার পরে আমার স্বামী আর স্বামীর বন্ধুরা নিয়ে নিছে, নেওয়ার মারছে। আর আমার নৌকা, আমি যে নৌকার নিচে বসে আছিলাম, এনে 5-7 আইছিল। ভিডিও ভাইরালের ভয়ে আমরা আসলে কোনো জায়গায় মুখ খুলি নাই। আমরা চাইছিলাম যে এটা একটা সমাধান নিয়ে হয়ে যাবে। ভিকটিম আসছে, আমরা আসার পর তাকে এডমিট করছি। পরীক্ষা নিরীক্ষা করার পর তখন আসলে কি হয়েছে না হয়েছে। এই ঘটনায় মুরাকুড়ি গ্রামের 8 জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করে স্বামী। আদালত অভিযোগটি আমলে নিয়ে 24 ঘন্টার মধ্যে মামলা নথিভুক্ত করতে লাখাই থানা পুলিশকে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের এই নির্দেশে এফআইআর হওয়ার পরে আমরা প্রত্যাশাই করতে পারি যে এই ভিকটিম এবং এ বাদী ন্যায় বিচার পাবেন। অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। দ্রুতই সবাইকে গ্রেফতারে আশাবাদ ওসির। চেষ্টা করতেছি আসামি ধরবো। যাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেছেন তাদের মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করে ফেলেছি, বাকি আসামিদের আমরা অ্যারেস্ট করে ফেলবো। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ভোগান্তি ছাড়াই বিদেশগামীদের একদিনেই পাইয়ে দেয়া হবে করোনার টিকা, এমন প্রলোভনে টিকা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। হাসপাতালে টিকাদান কর্মীদের সঙ্গে সখ্য গড়ে প্রতারক চক্রটি এই কাজ করে আসছিল বলে জানিয়েছে র্যাব। রাজধানীর যে 7টি হাসপাতালে বিদেশগামীদের করোনার টিকা দেওয়া হতো, সে হাসপাতালগুলোর আশপাশেই ছিল
এদের আনাগোনা। করোনা টিকা নিয়ে ভোগান্তিতে পড়া মানুষগুলোকে টার্গেট করত প্রতারকরা। টিকা প্রত্যাশীদের দ্রুত টিকার SMS পাওয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হতো অর্থ। টাকা নেওয়ার পরই ওই ব্যক্তিদের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাজধানীর মুগদা এলাকা থেকে 4 প্রতারককে গ্রেপ্তার করে র্যাব। তারা জুন থেকে এই ধরনের প্রতারণা শুরু করেছে এবং 2 শতাধিক বলেছি আমি, এবং তারা যেটা বলেছি 2.5 থেকে 5,000 টাকা পর্যন্ত টিকা বেঁধে সব ধরনের যেই ধরনের টিকা যেই দেশে চলে বা যেই ধরনের সার্টিফিকেট প্রয়োজন এটা মানে ভিত্তিতে তারা যার কাছ থেকে যেমন নিতে পারে, এবং 2.5 থেকে 5,000 টাকা তার জনপ্রতি নিয়েছে। রাজধানীর মুগদা, মহাখালী, শাহবাগ, মিরপুর ও শেরেবাংলা নগর এলাকায় সক্রিয় ছিল এই চক্রটি। হাসপাতালগুলোর টিকাদান কার্যক্রম সংশ্লিষ্টদের সঙ্গেও সখ্যতা ছিল তাদের। স্টোরম্যান বা যারা রেজিস্ট্রেশন করে এদেরকে হয়তো অল্প কিছু উৎকোচের মাধ্যমে তারা এই মেসেজের ব্যবস্থা করেছে। 2টা সরকারি সংস্থা থেকে চাকরিচ্যুত 2জনকে আমরা ধরেছি, এবং এর মধ্যে আবার একজন রানিং একটি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার। এমন প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান বাহিনীটির মুখপাত্র। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অস্ত্র, গুলি ও প্রাইভেট কার সহ আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে রাজধানীর দারুস সালাম এলাকার বেড়ি বাঁধে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। ডিবি জানায় এরা অস্ত্র কারবারি, ভারতে তৈরি অস্ত্র দীর্ঘদিন ধরেই বিক্রি করত দেশের বিভিন্ন জেলায়। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল আন্তর্জাতিক অস্ত্র বেচাকেনা চক্রের সদস্যরা বেশ কিছু আর্মস ও গুলি বিক্রয়ের জন্য প্রাইভেট কার যোগে গাবতলী হয়ে ঢাকায় ঢুকবে। অভিযান চালিয়ে মেলে খবরের সত্যতা। অস্ত্র, গুলি ও প্রাইভেট কার সহ 5 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এলাকায় তাদের বেশ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা জড়িত, এবং ইতিমধ্যে আমরা এই পর্যন্ত 8টি মামলার সন্ধান পেয়েছি আকুল হোসেনের নামে। আমরা তাদেরকে এখন যে বিষয়টি এসে রিমান্ডে এনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করব। ডিবি প্রধান জানান, এই অস্ত্র ব্যবসা চক্রের মূল হোতা আকুল নিজে বা তার বিশ্বস্ত লোকজনের মাধ্যমে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে, তারপর তা সরবরাহ করত ঢাকা, যশোর, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায়। 2014 সাল থেকে আকুল নিজেই 2 শতাধিক অস্ত্র বিক্রি করে। আগে যেমন অনেক বেশি ছিল, এখন নয়, কিন্তু ইদানিংকালে বেশ 2-3টি ঘটনা ঢাকাতে ঘটেছে, ঢাকার বাইরেও আমরা দেখেছি কিছু। আর এই ব্যবসায়ীরা শুধু ঢাকায় যে বিক্রি করে তা না, ঢাকার সাথে সাথে তারা ওই তাদের অত্র এলাকায় খুলনা, বাগেরহাট, যশোর সব এলাকায় বিক্রি করে, অন্য জায়গায় করে কিনা সেগুলো আমরা দেখব। কেবল অস্ত্র চোরাচালানি নয়, গ্রেপ্তারকৃতরা যে চক্রের সেই দলটির সদস্যরা গোল্ড স্মাগলিং, ইয়াবা আর আইস মাদকের ব্যবসাও করে আসছিল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দুদকের কর্মকর্তাদের আত্মশুদ্ধি দরকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দুদকের ভেতরে দুর্নীতি জোরালোভাবে তদন্ত করা উচিত বলে মনে করেন উচ্চ আদালত। দেশের উত্তরাঞ্চলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করলেও যুবক নামে একটি প্রতিষ্ঠানের অপরাধ তফসিলভুক্ত নয় বলে রিপোর্ট দেন দুদকের উপপরিচালক নাজমুল হাসান। হাইকোর্ট ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম খলিলের রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলে সাধারণ মানুষকে প্রতারিত করে উচ্চ সুদে সঞ্চয়ের প্রলোভন দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ করছে যুবক নামে একটি প্রতিষ্ঠান। এমন একটি অভিযোগ করা হয় খুলনায় দুদকের বিভাগীয় অফিসে, কিন্তু তফসিলভুক্ত নয় এমন কারণ দেখিয়ে অভিযোগটি ফেরত পাঠান দুদকের উপপরিচালক নাজমুল হাসান। বিচারক আদালতও মামলাটি খারিজ করে দেয়। বাদীপক্ষ বিষয়টি নিয়ে হাইকোর্টের শরণাপন্ন হলে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ। আদালত বলেন, দুদকের কর্মকর্তাদের আত্মশুদ্ধি দরকার, তাদের ভিতরে দুর্নীতি জোরালোভাবে তদন্ত হওয়া উচিত। আদালত এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দুদক কর্মকর্তা কর্মচারীদের আত্মশুদ্ধির প্রয়োজন আছে। কাজে এটা খুব ইম্পর্টেন্ট একটি কথা। বিষয়টি আমরা দুদককে অবগত করব খুব আপনার চিঠির মাধ্যমে। একই সাথে দুদকের উপপরিচালক নাজমুল হাসানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের ইয়েটি ভুল এবং ভুল অপিনিয়নের ভিত্তিতে ভুল আদেশ দেওয়া হয়েছে, এবং আদালত সেটা অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করে বললেন যথাযথ ইনকোয়ারি ওই অ্যাপ্লিকেশনটি নিষ্পত্তির জন্য যথাযথভাবে খুলনার বিভাগ সিনিয়র স্পেশাল জাজকে নির্দেশ দেবেন। ভিজাভিস দুদকের যে অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক নাজমুল হাসান, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং করার জন্য
নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের যে কোনো অনুসন্ধানের বিষয়ে কমিশনের মূল অফিসকে অবহিত করার নির্দেশনা দিয়েছেন আদালত। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। ৮০ লাখ টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে নিম্ন আদালতে দেয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। একই সঙ্গে তার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ডিআইজি প্রিজন্স পার্থগোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টের জারি করা রুলের শুনানি শেষ হয়। এদিন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুদকের আপিল মঞ্জুর করে পার্থগোপাল বণিকের জামিন বাতিল করে দেন। নির্দেশ দেন ২০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের। পাশাপাশি মামলাটি স্থানান্তর করা হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এ। নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নিম্ন আদালত সাবেক ডিআইজি প্রিজন পার্থগোপাল বণিকের যে জামিনটা দিয়েছিলেন সেটা মহামান্য আদালত বাতিল করেছেন এবং তাকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ট্রায়াল কোর্টে সারেন্ডার করার জন্য নির্দেশনা দিয়েছেন। নাম্বার 2, নাম্বার 3 যে এই মামলাটা ট্রায়ালের জন্য ওই কোর্ট থেকে স্পেশাল আপনার হলো যে ট্রাইব্যুনালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ট্রান্সফার করার জন্য নির্দেশনা দিয়েছেন। একই সাথে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ইকবাল হোসেনের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। নির্দেশ দিয়েছেন প্রতিটি মামলার রায় ও আদেশ উন্মুক্ত আদালতে দেয়ার। বিচারিক আদালতকে বলে দিয়েছে প্রত্যেকটা আদেশ রায় প্রকাশ্য আদালতে ঘোষণা করতে হবে। কাজেই ওখানে আপনি কিছু না বললে ওখানে যাবেন, আদেশের জন্য দিন ধার্য থাকবে, ওই কজ লিস্টে আদেশ দিবে। এইটাকে হাইকোর্ট অ্যাপ্রিসিয়েট করেনি। দেখিলাম, শুনিলাম আর ফেলে দিলাম। হাইকোর্ট এই মন্তব্যটা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট। এবং ইদানিং আমাদের মাঝে একটা টেন্ডেন্সি ডেভেলপ করা হয়েছে যে হাইকোর্টের আদেশ গোপন করে আদেশ নেওয়া। দিস ইজ ভেরি ভেরি ব্যাড। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বিচারক ইকবাল হোসেনকে সতর্ক করেছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ৬টি ডক ইয়ার্ডে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাহবুবনগর এলাকায় চলে অভিযান। এ সময় সেমি পাকা ভবন সহ বিভিন্ন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন ও ইসমাইল হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মা যমুনার পানি বেড়ে মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। উত্তরের কয়েকটি জেলাতেও নিম্নাঞ্চলে বাড়ি ঘরে পানি ঢোকায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বেশিরভাগ মানুষ। আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, বানের জলে প্লাবিত একের পর এক জনপদ। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত মেলান্দহের কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানি ঢুকেছে দেওয়ানগঞ্জ পৌরসভার নিচু এলাকাতেও। জেলার ৬ উপজেলার অন্তত ৫০,০০০ মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। ৪ দিন হাতে এনো আছি, পানি হয়েছে ঘরত, খুব কষ্ট। আজকে ৪-৫ দিন পানির মধ্যে কষ্ট করতে আসছি, আন্দা বাড়ি নেই, খাওয়া নাই। অল্প একটু পানি হইলেই সবাই ঘর বাড়ি বন্দি হয়ে যায়। পানি সবারই সমস্যা, প্রতি বছরে আমরা এই ভোগান্তি। যমুনা ও পদ্মার পানিতে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ীর নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গত এলাকার মানুষ। চকির উপরে চকি তুলে আসি, তাও থাকা যাইতেছে না। পিঁপড়ে ওঠে, সাপ ওঠে। ছাগল টাগল নিয়ে এখন যাবো কিভাবে বাড়িঘর ফেলাতে, সেজন্য খুব কষ্টতে আমরা এখানে আসি। পোলাহান বাতেন না কান্দে বাদে হারি না, এই অবস্থা আছি। কষ্ট করে কাম কাজ করতাম, এখন তো ধরেন কাম কাজ নাই, সব জায়গায় পানি উঠে গেছে। সরকারের তলা চায় দেখতে পারে না, যদি মরে গেল না বেঁচে থাকলে দেখি এলা চা থেকে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গাইবান্ধা, বগুড়া ও কুড়িগ্রামেও। বানের জলে তলিয়ে আছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। হাঁস মুরগি ঘাটি সব আমার খয়রার মধ্যে মারা গেছি বন্ধ হয়ে।
আর আবার চকি পর্যন্ত ডুবি গেছে। নাই হাড়ি নেই পাইলে নেই কাপ আন্দি খাই হাঁস মুরগি নিয়ে খুব বিধিকিস্তিত আছি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও রাজবাড়ী সহ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। রেকর্ড বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। কোমর পানিতে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, ডুবে গেছে সাবওয়ে স্টেশন, পানি উঠেছে ঘরবাড়িতেও। মার্কিন আবহাওয়া বিভাগ বলছে ঘূর্ণিঝড় আইডার প্রভাবেই টানা বৃষ্টি ও বন্যা। দুর্যোগের মধ্যে নিউ ইয়র্কে অন্তত 7 জনের মৃত্যুর খবর দিয়েছে গণমাধ্যম। প্রতিবেশী রাজ্য নিউ জার্সিতে মারা গেছেন 2 জন। 2টি রাজ্যেই জারি করা হয়েছে জরুরি অবস্থা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচল ও বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ বেশিরভাগ সাবওয়ে। আবহাওয়া দপ্তর জানায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 250 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে নিউ ইয়র্কে। রোববার লুইজিয়ানা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড অতিক্রম করছে ঝড়টি। এর জেরে লুইজিয়ানা ও নিউ অরলিন্সে বিদ্যুৎ বিচ্ছিন্ন 10 লাখের বেশি বাসিন্দা। বন্যার পানির তোরে ভেসে গেল স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়ার একাংশ। বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে বুধবার আলকানার শহরের প্রতি স্কয়ার মিটারে ঢোকে 40 গ্যালন পানি। মুহূর্তেই ভাসিয়ে নেয় বহু গাড়ি, ঘরবাড়ি। এর আগেই মৌসুমী ঝড়ের কবলে পড়ে স্পেনের মূল ভূখণ্ড। 9000-এর বেশি বজ্রপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টির পাশাপাশি হয় প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধস। আগামী কয়েকদিন থাকবে এই পরিস্থিতি। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের পর এবার সিরিজের জয়ে চোখ বাংলাদেশের। সেই পথে দ্বিতীয় ম্যাচকে পাখির চোখ করছে স্বাগতিক অধিনায়ক মাহমুদুল্লাহ। ধরে রাখতে চান পারফরমেন্সের ধারাবাহিকতা। তবে পরের ম্যাচে ব্যাটসম্যানরা কাঙ্ক্ষিত পারফর্ম করবে বলে বিশ্বাস নিউজিল্যান্ড কোচের। মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে শুক্রবার বিকেল 4টায়। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে জয় বাংলাদেশের। তবে মিরপুরের হোম অফ ক্রিকেটের এই উইকেট নিয়ে চলছে তীর্যক আলোচনা সমালোচনা। তবে প্রতিপক্ষের দেশে যখন বাংলাদেশ সফরে যায় তখন তারা সেখানকার কন্ডিশন এবং উইকেটের সুবিধা নিয়েই বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর এই উইকেটে নিজেদের মানিয়ে নেওয়ার যে সক্ষমতা বাংলাদেশের হয়েছে, তাতে করে নিজস্ব কন্ডিশনকে কাজে লাগানোর সুবিধা হয়তো বাংলাদেশ নিতে শিখেছে। এরই মধ্যে বিশ্ব রেকর্ড হয়েছে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে। দু দলের ব্যাটসম্যানদের গড় স্ট্রাইক রেট যেখানে 80-র ঘরে। এত কম স্ট্রাইক রেটে আগে কখনো টি-20 ম্যাচ হয়নি। তবে শরতের মেঘলা আকাশ, হঠাৎ বৃষ্টি, সাথে অতিরিক্ত ম্যাচ আয়োজনের চাপ কন্ডিশনকে করে তুলেছে আরও কঠিন। যেখানে পরীক্ষা শুধু প্রতিপক্ষকে নয়, দিতে হচ্ছে স্বাগতিকদেরও। আর এক ভেন্যুতে এত ম্যাচ হয়, ব্যতিক্রমের সুযোগ নেই বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। শুধু যে নিউজিল্যান্ডে তা না, কারণ আমাদের প্লেয়াররাও কিন্তু যা সার্ভাইভ করে কিন্তু রানগুলো করেছে। সো এটা কিন্তু যে উইকেট যেটাই হোক সেটা কিন্তু দুটো টিমের জন্য সমান হয়ে থাকে। আমরা কিন্তু চেয়েছিলাম যে আপনার দুইটা ভেন্যুতে যেন খেলা হয়, তাহলে উইকেটটাও কিন্তু আপনার তো ওরা তো চেয়েছে একটা ভেন্যুতে খেলা। সো উইকেটেরও তো রেস্টের ব্যাপার আছে। যে উইকেট নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই উইকেটে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা এদিন ছিল না নিউজিল্যান্ডের। টিম হোটেলেই বিশ্রামে কাটিয়েছেন তারা। তবে সুখবর আছে ব্ল্যাক ক্যাপস শিবিরে। করোনা নেগেটিভ হয়েছেন নিউজিল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান ফিন অ্যালেন। যুক্ত হচ্ছেন দলের বায়ো বাবলে। ম্যাট হেনরিও অপেক্ষায় আছেন দ্বিতীয়বার করোনা নেগেটিভ হওয়ার। দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা জানালেন নিউজিল্যান্ড কোচ। এই উইকেট দুই দলের জন্যই কঠিন ছিল। আমরা যদি 25 রান বেশি করতাম তাহলে ম্যাচটা জমে উঠত। আশা করি পরের ম্যাচগুলো ভালো কিছু করতে পারবে ব্যাটসম্যানরা। দুই দলের বোলিংকেই কাছাকাছি মনে হয়েছে। এটাই এখন চ্যালেঞ্জ, কিভাবে আমরা 100 রানে যেতে পারি। নিউজিল্যান্ডের বিপক্ষে অধরা ছিল টি-20 জয়। তবে সেসব এখন কেবলই অতীত। সুযোগ আছে সিরিজ জয়ের, এমনকি অস্ট্রেলিয়া সিরিজের পুনরাবৃত্তিরও। তবে ফুরফুরে মেজাজে থাকা ডোমিঙ্গো শিষ্যরা প্রথম ম্যাচের বড় জয়ে এদিন ছিলেন বিশ্রামে। আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলি, সেটা 190 রান চেস করে হোক এবং 100 রান বা 90 রান চেস করে হোক, আমাদের কাছে জয়টাই সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ লাস্ট কয়েকটা সিরিজ আমাদের বাংলাদেশ দুর্দান্ত খেলে আসতেছে। ইনশাল্লাহ আমরা সামনে
ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ থেকে শুরু করে গ্রুপ পর্বের সব ম্যাচগুলো ভালো কাজে দেবে। সিরিজে 1-0 এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারতের জাতীয় পশু হিসেবে গরুকে স্বীকৃতি দেওয়া হোক, বুধবার এক মামলার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন এলাহাবাদ উচ্চ আদালত। চলতি বছর মার্চে গো হত্যা বিরোধী আইনে জাভেদ আমিন নামের এক মুসলিমকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। বুধবার তারই জামিন আবেদন বাতিল করেন বিচারপতি শেখর কুমার যাদব। একই সাথে 12 পৃষ্ঠার এক পর্যবেক্ষণে পড়ে শোনান। বলেন, বাঁচার অধিকার সবার উপরে, শুধু সংখ্যালঘুদের খাবারের জন্য কোনো প্রাণী হত্যাকে সমর্থন করা হবে না। কোনোভাবেই গরুর মাংস খাওয়া মৌলিক অধিকার হতে পারে না, এমনটাও বলেন বিচারপতি। একই সাথে গরুকে জাতীয় পশু ঘোষণার সুপারিশ করেন তিনি। বলেন, যারা গরুর ক্ষতি করে তাদের শাস্তি পেতে হবে। সংবিধান অনুসারে ভারতের জাতীয় পশু বাঘ। এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে অভিহিত করেছেন অনেকে। ইউপিতে বিজেপি সরকার পরিচালিত, সুতরাং ওখানে বিজেপিকে সরকারকে সন্তুষ্ট করার জন্য হয়তো বা করেছেন, অর্ডারটা দিয়েছেন। স্বাধীনতার পর থেকে আমরা জেনে এসেছি যে জিনিসটা, যে জাতীয় পশু আমাদের বাঘ, আমরা কিভাবে মন থেকে এটা এখন মেনে নিতে পারবো? কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তারা সবসময় ধর্মটাকে সামনে রাখেন, মানুষকে কখনো ভাগ করছেন, কখনো পশুদের মধ্যে ভাগ করছেন। এই ভাগাভাগি ভেদাভেদটা বিজেপি নামক সরকারটা করছে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।